কেমন আছো বন্ধুরা? দূরের এবং কাছের অবেলার আড্ডায় আমি অনিন্দিতা আপনাদের সামনে আবার। আজকে আমি খুব এক্সাইটেড, আর আজকে আমার আড্ডা মারার একটা ভীষণ মুড এসছে, কারণ আজকে আড্ডায় এমন একজন মানুষ আমার সাথে রয়েছেন, আড্ডা দেবেন। আমার শৈশবের অনেক স্মৃতি তার সঙ্গে, আর সবথেকে বড় কথা, তার সম্বন্ধে কিছু বলতে গেলে আমাকে অনেক ভাবতে হচ্ছে। মানে তার সম্বন্ধে বলতে, আমি যদি বলি একটা এপিসোড গোটা লেগে যাবে। একাধারে তিনি সঙ্গীত শিল্পী এবং সবথেকে বড় কথা একজন ভালো মানুষ। তার কথার যে তীক্ষ্ণতা, সেই দিয়ে আমরা ছোটবেলা থেকে তাকে বিদ্রোহ করতে দেখেছি, কখনো গানের মধ্যে দিয়ে, কখনো খোলা মাঠে, খোলা আকাশের নিচে, এবং সর্বোপরি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন মানুষ। এবং ইতিমধ্যে অনেকগুলি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম গেছে তার কর্মকাণ্ডের জন্য। ভাবছেন যে কার কথা বলছেন, অলরেডি কপালে চিন্তার ভাঁজ পড়েছে আমি জানি, কিন্তু আর কয়েক সেকেন্ডের অপেক্ষা। আমার অত্যন্ত প্রিয়, আমার কাছে তিনি পিলুদা, আপনাদের কাছে পিলু ভট্টাচার্য। অবেলার আড্ডায়, মানে অনেক আড্ডা দিয়েছি ছোটবেলা থেকে, কিন্তু এই আড্ডাটা একদম ডিফারেন্ট। মানে আমি এটা নিলাম আদাব আদাব। তারপর এগেইনস্ট কি বলতে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। মানে আমিও কিন্তু আজকে মানে খুব সমৃদ্ধ হব এই কারণে যে এই 30 বছরের যে সম্পর্ক, অনিন্দিতা কাজী অনিন্দিতার সাথে, ওর পরিবারের সাথে, কাজী নজরুল পরিবারের সাথে, কল্যাণীদি, কল্যাণী কাজী, কাজী অরিন্দম, কাজী অনির্বাণ, আমাদের ছোটবেলায় গান বাজনার একটা মহল যে বাড়িতে, নজরুলের বাড়িতে থেকে শুরু। তো সেখান থেকে আজকে অনেকদিন পর আমরা একসাথে রয়েছি। পিলুদার সাথে আড্ডা দেওয়া মানে কত স্মৃতি যে ভিড় করা ছোট্টবেলা থেকে। সে হাত দেখা থেকে শুরু, হাত দেখা থেকে শুরু। লোকে তো একটা সুন্দর মেয়ে দেখলে তো মুখ দেখে, আমি ওর হাত দেখা থেকে শুরু করেছিলাম। সে একটা কলম নিয়ে সেই আর কি মাত্র, হ্যাঁ, আমাকে এতটাই বিশ্বাস করতো, আমার কাছে হাত বাড়িয়ে দিয়েছিল। আমি হাতের মধ্যে আপন মনে নানা ধরনের গ্রহ নক্ষত্র আঁকতে আঁকতে হাতে মোটামুটি ওই কলকা করে ফেলে দিয়েছিলাম। অনেক পরে পরিবারের একজন, কতটা বিশ্বাস ছিল বলো? এখনো তো বিশ্বাস, অবশ্যই একদম বিশ্বাস তোমার কর্মে, তোমার। আর সব থেকে বড় কথা, যে প্রথম আমরা জানতাম পিলুদা শুধু গান করে, নাটকের গান, আমার দাদুর গান, এবং মাঠে ময়দানে মঞ্চে সব জায়গায় মানে তোমার উপস্থিতি ছিল, মানে স্বঘোষিত উপস্থিতি আমরা সব সময় পেয়েছি। সেখান থেকে সময়ের সাথে সাথে অনেক বদল। কখনো তোমায় কোনো রাজনৈতিক দলের হয়ে সোচ্চার হতে দেখেছি, তোমার কণ্ঠ তখন দরাজ হয়েছে অনেকটা। না, তোমাকে কোথাও রিলেট করতে পারি, কারণ আমার দাদু তো অনেকটা বিদ্রোহ করেছেন, মানে সেই জন্য সেইটা মনে হয় অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমি বিদ্রোহ করেছি। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে করিস। তোমার উত্থানটা একটা অদ্ভুত ভাবে, মানে আমরা নাটকের গান শুনেছি, গান আমরা দরাজ গলায় যখন একটা কণ্ঠ কে ধরে এগিয়ে গেছি, সেই কণ্ঠটা সবসময় পিলু ভট্টাচার্য ছিল। সেখান থেকে পিলুদা, কারোর পিলু মাস্টার, আমি কি দেখুন, আড্ডা তো ফলে ওই তুমিটা কিরকম, মানে যেটা বলতাম তুই একদম না ছুঁই না, যদি না ছুঁই তবু বলবো তুই আর কি। সেখানে ওই যে তোদের বাড়িতে যখন আমরা রিহার্সাল করতাম, কাকিমা যখন, মানে কল্যাণী কাজী যখন আমাদের একটা গান, আমাদের মনে হচ্ছে তখন আমরা চুলিয়াতে যাবো, দাদুর জন্মদিনে। তো ওই সময় একটা গান, কি গান তৈরি হবে, মানুষের গান গাইতে হবে। তো ওই সময় একটা গান নজরুল ইসলামের, তোর দাদুর আগে আমাদের মনে আছে কিছু না, মনে বাদবাকিটা তুই মনে করে দিস। সংঘ শরণ তীর্থ যাত্রা পথে সমুরা যাই যাই, সংঘ শরণ তীর্থ যাত্রা পথে সমুরা যাই যাই, সংঘ বাঁধিয়া চলিলে, সংঘ বাঁধিয়া চলিলে অভয় ভবতে মৃত্যু নাই, যাই যাই মোরা সংঘবদ্ধ হই যদি একবার, জাতীয় ধর্ম ভেদ রবে না কোয়ার, পাবো সাম্য শান্তি অন্ন বস্ত্র অস্ত্র পুনঃ সবাই, যাই যাই।
সংঘবদ্ধ, এই কথাটা না আমাকে একদম ছোটবেলা থেকে যখন সব পেঁচিয়ে আসো করতাম, আমরা বাঙালি সবাই বাংলা মা সন্তান, তারপর কয়ার, তারপর নাটক, এই যে সবাইকে নিয়ে থাকা চলা, এর ভেতর একটা অন্য ধরনের আনন্দ আছে। অনেক ঝগড়াঝাটি হয় কিন্তু তবুও তার ভেতরে চারটে লোক অন্তত থেকে যায়। এবং আমি কেন জানি না পিলুদাকে ওই জন্য সবার থেকে আলাদা মনে হয়, কারণ সবসময় সবাইকে নিয়ে চলতে চেয়েছো। আসলে যারা শিল্পী গোষ্ঠী, কোট আনকোট শিল্পী, সেলিব্রিটি, শিল্পী বলো, সেলিব্রিটি বলো, আজকাল তো অনেক পোশাকি নাম হয়েছে, মানে সেখানে হলো দেখবে তারা না বেসিক্যালি কিন্তু খুব সেলফিশ, নিজেকে ছাড়া অন্যকে নিয়ে চলতে কিন্তু চায় না। মানে আমি বড় হব, আমি নাম করবো, এটাতেই তোমার এই তুমি সেখান থেকে বেরিয়ে এসে যে তুমি 100 জনকে নিয়ে গান করছো, তোমার হাজার হাজার প্রজেক্ট, সেগুলো নিয়ে তুমি বলবে, সেইটা ভাবনাটা, এটা মানসিক উদারতা ছাড়া বোধহয় না। সেটা আমি প্রত্যেকটা জিনিস যখনই ভাবি না, যখন আমি 11,000 ছেলে মেয়েকে নিয়ে কাজ করলাম কল্যাণী স্টেডিয়ামে, তখন কিন্তু আমি ভাবিনি যে 11,000 ছেলে মেয়েকে আমি 4 দিনের মধ্যে আমি অর্গানাইজ করে নিতে পারবো। তখন বুঝলাম যে আই এম গুড অর্গানাইজার। একা তো গাইতে যে কোনো সময় পারা যায়, এবং তুই খেয়ালও করে দেখবি যে আমি বিভিন্ন অনুষ্ঠানে যখন যাই তখন আশেপাশে যে শিল্পীগুলো থাকে সকল কিন্তু আমার রেফারেন্সে, কিন্তু কারণ আমি চাই যে আরো কিছু মুখ আসুক না, আমাদের সময় নতুন একটু চান্স দিন না, কেউ দিত না। তো একটা লোক তো কাউকে থাকতে হবে, যাকে নিঃস্বার্থভাবে তাদের পাশে থাকতে হবে। থাকলাম, তাতে কোনো মানে মানুষের বাইরে কোনো কাজ করলাম না, কিন্তু এটা মনে হয় যে এটা সব শিল্পী হয়তো পারে না। প্রথম যখন আমাদের কোট আনকোট আবার বলি জীবনমুখী বাংলা গান আসলো, তখন পিলুর গান একটা স্ট্যাম্প, মানে কলেজ থেকে শুরু করে মাঠে ময়দানে মঞ্চে পিলুর জন্য সবাই কণ্ঠ ছেড়েছে। আমি কিন্তু পিলু ভট্টাচার্য হয়ে যতটা হয়েছে তার থেকে বেশি পিলুদা হয়ে গেছে, মানে এটা আমার কিন্তু একটা প্লাস পয়েন্ট হয়েছে। মানে সেটা সেলফ অ্যানালিসিস কি বলে, সেই সেলফ অ্যানালিসিসটা বলে যে আমি তো কখনো ভাবিনি যে আমি একক গাইব, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আসলাম। তুই জানিস তো দাদা বলা সবাই আমাদের কয়ারে আমরা একসাথেই কাজ করতাম একসাথে, তো ওখানে কেউ কেউ তখন বিভিন্ন সমালোচনা করতো, মানে যারা একটু ইন্ডিভিজুয়াল শিল্পী, কেউ হয়তো কোনো গায়কের সম্বন্ধে বলে দাদা এই গানটা না এরকম ভাবে করলে ভালো, কি বলছেন আপনি, এই ঔদ্ধত্যটা আমার কাছে কিরকম লাগতো। তোমাদের কন্টেম্পোরারি অনেক শিল্পী, ধরো আমাদের পাড়ারই ছিল নচিদা থেকে শুরু করে পরবর্তীকালে ধরো হ্যাঁ আরো অনেক শিল্পীরা আছে, সেই সময় তাদের সঙ্গে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কম্পিট করা, গান গাওয়াটা কতটা কঠিন ছিল। থেকে হচ্ছে জানিস তো, মানে এই যে কয়েকটা তো আমার দীর্ঘদিনের একটা অভ্যেসের মাঝখানে একদম। তো সলিলদার সাথে যখন সলিল চৌধুরী আমার স্বপ্নের মানুষ আর কি, সলিলদা আমাকে বলেছিল যে আগে কে গাইছে আর পরে কে গাইছে সেটা নিয়ে, এটা কিন্তু আপনাদেরও বলছি যে সমস্ত বন্ধুরা পারফর্মিং আর্টের সাথে যুক্ত, কে আগে গাইছে বা কে পরে গাইছে সেটা কিন্তু বড় কথা না। তুমি যখন উঠছো স্টেজে সেই সময় তুমি রাজা, একদম। তুমি কথা বললে তোমার দিকে দর্শক তাকিয়ে আছে, তুমি 1 মিনিট থাকলে দর্শক তোমার দিকে তাকিয়ে আছে, ফলে এমন কোনো কাণ্ড করে আসতে হবে যাতে লোকেরা তোমার মুগ্ধ হয়ে ওই 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট যতক্ষণ থাকবে, 1 ঘন্টা 2 ঘন্টা তোমাকেই দেখে। এই কনফিডেন্সটা কিন্তু আমি সলিলদার কাছ থেকে পেয়েছি, যার জন্য আমার আগে কে গাইলেন বা পরে কে গাইলেন, আমি উষাদির পরে গাইছি, মানে সপ্তাহে আমার লোক দেখতে এসেছি উষা তুমি পরে তুই গাইছিস কি, মানে তাদের ধাক ধাক কারণে লাগা হয়ে গেছে। আমার কোনো বালাই নেই, 4টে মিউজিশিয়ান তখন টমটম করে একটা ঢোল একটা অক্টোব্যান্ড, আমার মিউজিশিয়ানসরা ভয় পেয়ে গেছে, পিলুদা ওই লেভেলের কাজ, আমরা উনি যে জনারের কাজ করছে সেই জনার তো আমার নয়। কিন্তু কোথাও পিলুর বোধহয় একটা ইউএসপি রয়েছে, পিলু ভট্টাচার্য, সেই ইউএসপিটা কি জানবো একটা ছোট ব্রেকের পর। জমিয়ে আড্ডা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, টিভির সামনে ছেড়ে। অষ্টমী আজ বৃষ্টি হবে, আকাশ ভরা মেঘে, দমকা হাওয়ায় থাকবে না চাল ঝোড়ো হাওয়া লেগে, হাওয়া মানে বাতাস আর বাতাস মানে ঝড়, হাওয়া মানে বাতাস আর বাতাস মানে ঝড়, ঝড়ের মুখে খড়কুটোতে কোনটি বদল কর, এ রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা, রাধার প্রেমে পাগল যে জন সেজন আসল গাধা, বিম বিম পাক বিম বিম, এ রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা, রাধার প্রেমে পাগল যে জন সেজন আসল গাধা, বষ্টমী তোর এক চালাতে কেষ্ট ঠাকুর ছবি, বষ্টমী তোর এক চালাতে কেষ্ট ঠাকুর ছবি, সেও থাকে
অপেক্ষাতে কখন একা হবি, একলা পেলে দুষ্টু ঠাকুর জাপটে ধরে তোকে, হে একলা পেলে দুষ্টু ঠাকুর জাপটে ধরে তোকে, তবু কেন আমার নামে কেস দিয়েছে লোকে, হে রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা, রাধার প্রেমে পাগল যে জন সেজন পিলু দাদা। আচ্ছা, কজন রাধার প্রেমে পাগল হয়েছে? তোমাকে তো গাধা বলা যাবে না, মানে এই যে আরে আমি গাধাই তো, আরে গাধাই তো বোঝা নেই, গাধাই তো পিঠে বোঝা নেই, সে প্রেমের বোঝা। হ্যাঁ, মানে এরকম যা স্টেটাস, এরকম যার একটা ফ্রেমে যে ওঠা বসা করে, তার অনুরাগী থাকবে না, তার বান্ধবী থাকবে না, এটা সোজা সাপটা কথা। অনেকে এসছে, এবং আমি নিজে, যেহেতু আমরা এই জগতে, যেটা বললাম ছোটবেলা থেকে, অনেকে কিন্তু পিলুদাকে প্ল্যাটফর্ম করে তারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে, নামগুলো আর বলছি না, যারা চেনে তারা জানে। তো সেটা হয়তো তোমাকে একটা কোথাও একটা স্যাটিসফ্যাকশনের জায়গা দিয়েছে, কষ্টও দিয়েছে অনেক। হ্যাঁ, না আমার কষ্টটাকে আমি সবসময়, মানে আমি যে সবসময় বিন্দাস থাকি, সেটা কারণ তোকেও বলছি, দুঃখটাকে একদম পাত্তাই দিই না। দুঃখটা হচ্ছে অনেকটা ওই হর্নের মতো আর কি, মানে এই চিপে রাখলি দুঃখ, ছাড়লে দিকে বড় হয়ে গেছে, তার থেকে একদম ছেড়ে দিই। মানে দুঃখটাকে পাত্তা না দিলে বাদ বাকিটা অনেকগুলো সুখের সময় আছে। জীবনের প্রথম আঘাতটা কবে পেয়েছিলে, যখন মনে হলো এবার সামলে উঠতে হবে? না, সেটা হচ্ছে যখন ক্লাস 6-এ পড়ি, মা যখন চলে গেলেন, তখন থেকে আমার ঠাকুর দেবতার উপর বিশ্বাসটা চলে গেল। কারণ তখন অবধি আমি ঠাকুর দেবতার উপর ভীষণ বিশ্বাসী ছিলাম, এবং বিশ্বাস করতাম যে ঠাকুরের কাছে প্রার্থনা করলে মা ফিরে আসবে। তো সেটা হচ্ছে প্রথম আঘাত। দ্বিতীয় আঘাত, সেটা নিশ্চয়ই প্রেমে আঘাত। প্রেমে আঘাত না, মানে ওটা একটা বিশ্বাসঘাতকতা। মানে বিশ্বাসঘাতকতা বলে, যার জন্য কি, যদি সত্যিকারের বোঝাবুঝির মধ্যে কোনো ইয়ে থাকতো, সেটা ওটা একটা কম বয়সে, অল্প বয়সে আমার কোনো আঘাতই লাগেনি, মানে ফুটবল খেলতে ছাড়া। বাদ বাকি সমস্ত মেয়েরা একদম নিয়ন্ত্রিত সমস্ত আর কি। আমি তো এরকম হুল্লোড় বাজ সব। আরে কখনো রিফিউজ হয়েছে কাউকে ভালোবেসে? তুমি রিফিউজ করেছো কজনকে? না না না, মনে মনে যারা হয়তো তোমার কাছাকাছি পৌঁছে ভাবে হয়তো তোমার রিফিউজ। না, আমার মজাটা কি, আমি সারাক্ষণই প্রেম বিলাসী, আমি সকাল থেকে রাত অব্দি প্রেমে থাকি। আমার প্রসেনজিৎ বলে আমার ভাই আছে, ওর কাছ থেকে অনেকটা আমি ইন্সপায়ার্ড হয়ে যাই, তাই না? হ্যাঁ, আমার মুশকিলটা হচ্ছে আমি যতটা হুল্লোড়বাজ, আমি ভেতরে একটা সিরিয়াস লোক বসে আছে। মানে সেটা হচ্ছে আমার সাথে টিউনড হতে হবে। মানে আমার যে রসবোধ, আমার যে শিক্ষা, আমার যে কৃষ্টি, আমার যে সংস্কৃতি, আমার যে ভাষা মানে দক্ষতা, বা আমার মানে এগুলো সব কটার ভেতরে না একটা থাকতে হবে। মানে তুমি খালি ধান্দাবাজ যদি হও, তাহলে আমার সাথে 10 দিন থাকার পর 11 দিনের দিন তুমি ওই জায়গাটা কোথাও সঙ্গীতের সাথে ক্লিক করেছিল? সঙ্গীতের সাথে তো ওই বাপরে বাপ, এই সঙ্গীত হচ্ছে আমার বউয়ের নাম, দেখেছেন কিরকম সব কিছু জানে, আমার টিকুজি নিয়ে যাতা করে দিচ্ছে। আপনারা ভাববেন সঙ্গীতা রয়েছে, কিন্তু সঙ্গীতার কাছ থেকে আমি একটা অথরাইজেশন লেটারও নিয়ে নিয়েছি, যেটা আমি হাজার হাজার প্রেমের সমুদ্রে ভাষার একটা অধিকার নিয়ে নিয়েছি। কারণ সঙ্গীতে জানে যাই হবে শেষে তো ঘরেই ফিরবে, ঘরে তো লোটন লক্কা পায়রা ঢুকবেই, বাইরে হাততালি দেবে, ঠিক ফের রাত্রিবেলায়। তখন উত্তম মধ্যম সেটা আমি বলবো না, কারণ শনিবার রোববার করে মুখে রুমাল দিয়ে বাঁধে, সেটা তো বলা যাবে না। ওর সাথে ক্লিক করলো কি করে? ওর সাথে ক্লিক করবো অদ্ভুত ভাবে। মানে আমি তখন কলেজে, একটা সময় জানি সঙ্গীতা কিন্তু তোমার এই গানের এগোনোর পেছনে ওর সঙ্গীতার নিবেদন, পিলুর গান সব জায়গায়। এখন হচ্ছে সঙ্গীতার আবেদন, পিলু থাম। তো আমি যখন কলেজ লাইফে তো খুব দাপুটে ছিলাম, মানে ফেস্টিভ্যালে ফার্স্ট ছাড়া কিছু হতাম না, সেকেন্ড প্রাইজ নিতে যেতাম না। তো আমাদের কলেজে একটা রেকর্ড আছে, 196টা প্রাইজ এনে দিয়েছিলাম একটা ক্যালেন্ডার ইয়ার, সব ফার্স্ট প্রাইজ। তো আমার কলেজে প্রিন্সিপাল রুমে এখনো আমার একটা ছবি আছে। তো ওই ছবিটা কোনো মানে স্কলার স্টুডেন্টের জন্য না, ওটা আমি যেহেতু কালচারালি এতটা আমি সমস্ত কিছু, অন দ্য রক্স, জ্যাম, কুইজ, ইস্টার্ন ডুয়েট, সোলো, লাইট, অ্যাক্টিং, সব কিছুতেই মেরে দিতাম। সারা পশ্চিমবঙ্গে একটু দাপাতাম তখন, আর সবাই বলতো ওই যে বেটারা আসছে, সেকেন্ড প্রাইজটা নিয়ে ভাবতে হবে। তো এই সময় কলেজে ফ্রেশার্স, তো সেখানে পিলু, তখন মিমিক করি। তো হঠাৎ দেখছি একটা মেয়ে কলেজে ঢুকছে, এই তোমার নাম পিলু? আর আমি তো তখন কঙ্কালিতলা কঙ্কাল, হ্যাঁ, মানে এক্সরে করলে দেওয়ালে ছবি ওঠে। তো হ্যাঁ আমি পিলু। শোনো না, কালকে না তুমি ফ্রেশার্সে নাকি ইউনিভার্সিটি ইনস্টিটিউটে ফাটিয়ে দিয়েছো, কি করেছো গো? আমাদের শোনাবে?
একটা মেয়ে বলছে মিষ্টি না মতো শুনিয়ে দেখতে। পারি? হ্যাঁ বাবা, হয়তো মেয়ে দিবস পালন করা তো। হ্যাঁ অবশ্যই সঙ্গ, তোমরা যাও 10 নম্বর রুমে গিয়ে বসো, আমি আসছি। এই রে, মেয়েটি এরকম মুভ করে যাচ্ছে, আরো 4-5 জন। এই যে মুভ করেছে দেখি এত গোড়ালি অব্দি এরকম মোটা চুল, আর এই চুল এত বড়, একেই আমি চাই। তোমার রূপকথার গল্পের কেশবতী পুরো সেই কন্যার কথা মনে কেশবতী হলো? কন্যা, চুল ধরে ধরে যাবো। ঘুরবে। সে বুঝতে পারিনি পরে ওটা ওর নাকের মধ্যেও লাগতে পারে, সেটা পরে বুঝেছি। কিন্তু তখন তো পেয়েছি উঠেই যাবো, বেড়ে উঠে যাবো। আমি এত লম্বা চুলে তো আমার চাই, তোরা যে বলিস ভাই, কিন্তু বলিনি তখন। গিয়ে পারফরমেন্স হচ্ছে, তা বললাম তুমি গান করো। আর আমার কলেজে যে ছেলে পুলে আসুক না কেন, এই কথা সে গান গাস, না অভিনয় করি, ঠিক আছে অভিনয় স্কোয়াডে নিয়ে যাবো, আচ্ছা। অ্যাক্টিং। এবার অ্যাক্টিং এর ওয়ার্কশপে নিয়ে গেলাম, তুই কি করিস, না একটু তলয়, চল তলয় আগে। এরপর সমস্ত ছেলেগুলোকে আমি অর্গানাইজ করতাম, ও তখন থেকেই করতাম। এবার ওকে, প্রথম দিন তো আমার তো রংবাজি, তখন কলেজে মানে আমি একটা মানে কঙ্কালীতলার হিরো, কিন্তু মানে আমার হেভি ডিম্যান্ড। কেউ কেউ বলছে পিলুদা সকালবেলা এই রেস্টুরেন্টে তোমায় ডাকতে হবে, মর্নিং এ মেয়েরা। আর আমি খরচ করে প্রেম করি না, ওরা যদি খাওয়াই তাহলে আমি যেতে পারি। হ্যাঁ, তো ওকে তো বলে গান করো, বলে হ্যাঁ করি। ওরা ঠিক আছে, আমাদের তাহলে গানের যে স্কোয়ারটা আছে, গানের স্কোয়ারে তুমি গাও, থাকতে হবে পাশে পাশে রাখতে হবে। এই করতে করতে যখন কলেজ টলেজে আমরা ছেড়ে চলে গেলাম, তখন আমাদের মোটামুটি একটা বিশাল বড় টিম হয়েছে। জয়প্রিয়া কলেজ এ ফার্স্ট হচ্ছে সব জায়গায়, এবার তাতে অন্যান্য ছেলেমেয়েরা রেগে যাচ্ছে, তাহলে আমরা কি হব, আমরা তো বাদ চলেছে, তাহলে এ বি টিম হলো। এবার ফার্স্ট হচ্ছে এ টিম, বি টিম হচ্ছে সেকেন্ড, আচ্ছা ঠিক আছে। জয়প্রিয়া এ বি সি 3টে টিম হয়ে গেল, মানে তখন মানে মানে পিলুদার সাথে থাকা মানে প্রাইজ। এ করতে করতে এবার ও ভেতরে জ্বলছে, বুঝতে পারলাম তখন। অন্যান্য মেয়েরা যখন গদগদ হচ্ছে, তখন বলছি জ্বলছি যখন, তো মানে কিছু একটা কুচকুচ হতে হয়। আচ্ছা তবু আমরা কিছু বলিনি। আচ্ছা, তো বন্ধুত্ব বেশ চললো আর কি। আমাদের বিস্ফোরণটা ঘটলো কবে? বিস্ফোরণটা হচ্ছে 5 জন আমাদের স্যামস বলে, সঙ্গীতা, অমিতাভ, মুনমুন, শুক্লা, পিল, এই 5 জনের আমরা একটা গ্রুপ হয়ে গেল। সেই গ্রুপটাকে আমরা কয়ারে, তখন আমরা কয়ার করবো, যে দেখ কলেজ তো চলে যাচ্ছে, তো কলেজে পড়তে থাকতে হবে। আসলে আমার ধান্দা হচ্ছে ওকে তো রাখতে হবে। ও ফসকে গেলে মুশকিল। সবাই টেনে থাকো, বাড়িতে সব লোকেরা রয়েছে, প্রেমিকা নেই, হ্যাঁ, বয়ফ্রেন্ড ঢুকলো বাড়িতে, কেউ নেই, মানে খুঁজছে একটা খুঁজে মানে সবাই রয়েছে, মেয়েটাই খালি নেই, তাদের বলছে কেউ নেই, মানে ওই মেয়েটা ছাড়া সবাই রয়েছে। তো আমারও তো এরকম অবস্থা হয়ে গেছিল। তো ওখান থেকে শুরু হলো, তো ঝগড়াঝাটি হতো টতো এরকম। আমি দুর্গাপুরে যাচ্ছি, তখন আমাকে একটা চিঠি দিল যে এরকম বুকের ফাঞ্জোর ফাটাইয়া একটা গান গাইতাম আমি, আচ্ছা। ও দুঃখী নাইয়া বলে, হেমন্ত বিশ্বাসে। তো ওই 2 লাইন গানটা- শুনতে পারি? ও দুঃখী নাইয়া রাঙা পালুরাইয়া যা রে বাইয়া, ওই দুঃখের সাগর পানে তোমার সারি গানে গানে বুকের পাঁজর ফাটাইয়া, কাটলো দুঃখের তরি বাইয়া জনম, জ্বালা ভরায় মরণ, হাতে রে হাল ওই তরির পাল, বুকের মেঘ গরজে গুরু গুরু, ওই বুঝি রে প্রলয়ের হলো শুরু, তোল পার আকাশ বাতাস উত্তাল কুন্দরিয়া, ও দুঃখী নাইয়া। প্রায় 35 বছর পর গানটা গাইলাম, তুই বললি বলে। উফ, দেখো এতটা মানে মনে রেখেছি না, এটা মনে রাখার একটা কারণ আছে। এটার সাথে তো প্রলয় নাচন নেচেছিল না? পরবর্তীকালে প্রলয়টা হয়েছে। হ্যাঁ, প্রলয়টা কিভাবে হয়েছিল জানবো, তবে একটা ব্রেকের পর একটু থামতে বলছে, তবে ইন্টারেস্টিং গল্প, কোথাও যাবেন না। প্রলয় নাচন নেচেছিল কিভাবে এরা দুজন, জানবো, আসছে এক্ষুনি। এই তখন থেকে আমরা কোয়ার করলাম, সুরেলা সাংস্কৃতিক কেন্দ্র বলে। না, ওই যে চিঠিটা দিল তোমাকে, দিয়ে হ্যাঁ, ওই তুমি চিঠিটা দিল, দুর্গাপুরে, হ্যাঁ আমরা তখন দুর্গাপুরে যাচ্ছি। হ্যাঁ, হঠাৎ চিঠি দেখি এখনো বুকের পাঞ্জর ফাটানো গান শুনতে পাবো না কতদিন, এই সমস্ত। তুমি বোধহয় 10 বার গানটা পড়লে না? কি বোঝাতে চাইছো? কবি কি বলতে চাইছে? কবি কি বলিতে চাইছে? এবার এটা কি প্রেম বলে না, এটা বন্ধুত্ব। আমি তো খালি ভাবছি যে এটা প্রেমের দিকেই যাচ্ছে, ঠিক আছে, না গেলেও জোর করে যাবো, ঘাট ধরে নিয়ে আসবো, কিন্তু তার আগে ফাঁকটা পাচ্ছি আর কি, বড় বড় করে। আমার 2-3 বছর কেটে গেছে কিন্তু। আচ্ছা, অমিতাভ দা বলুন যে এটা কি বাবা বলতো। এবার অমিতাভ দার একটু দুর্বলতা ছিল আর কি। এবার সে যদি পিলু গাছে চলে আসছে, তো
এটা ব্যথা। এটা বন্ধুত্ব, খুব গম্ভীরভাবে বললো, আমার বন্ধুত্ব, এটা বন্ধুত্ব না। আমি ওখান থেকে আমি তো ফোন করবো, তুই কি বলেছিস যে এটা, আমি তুই তো করি করি এখনো আমরা আচ্ছা, করি, তুই আচ্ছা, তো আচ্ছা। করি। বলে কেন, এটা তুই বুঝতে পারিস না কিছু? তাহলে অশিক্ষিত। ঠিক আছে তাই। আচ্ছা, অশিক্ষিত বললো, তারপরে কি শিক্ষিত হলো কি অন্য কোনো ব্যাপার ছিল? আবার নতুনভাবে একটা পেঁচাল পারতে শুরু করলো। এই সমস্ত করতে করতে ওর বাড়িতে সম্বন্ধ টম্বন্ধ আসছে টাসছে, তেমন হঠাৎ শোন তোকে একটু দরকার আছে। তো আমরা নন্দনে গেছি, আচ্ছা, তোর 5 টাকায় চাকরি করে, মানে হেঁটে হেঁটে আমরা মোটামুটি রোগা ছিলাম তো, এখন কিছু হাঁটতে পারে কেউ, মানে দুটো লাং, দুটো কিন্তু যে অক্সিজেন দেখে সিলিন্ডার। প্রেমে করেছিস তো কতবার চুলের দিকে তাকাতে? তখন তো চুলটাই আমার কাছে, আমার যে কোনো লম্বা চুল, আরে আমি একদিন মার খেতে খেতে বেঁচে গেছি। গ্রামের মধ্যে একটা কেরালিয়ান মহিলা, সে এরকম মোটা চুল, আমি ওনার সাথে কথা বলবো, বয়স্ক মানুষ, আমি তো তার দিকে উনি ভাবতেই পারছেন না একটা 62 বছর ছেলের দিকে কেউ, মহিলার দিকে কেউ একটা 32 বছরের ছেলের মুখ ধরে তাকিয়ে থাকতে পারে। সে তো ভাবছে বাবা এটা খুব রহস্যজনক। তো পাইকপাড়া নামলো, আমাদের পুরোনো পাড়া, ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর করে ভদ্রমহিলা কেরালিয়ান, পরে জানলাম ওনার ওই চুলটা। আমার লম্বা চুল দেখে মনে হয় সারাক্ষণ যে চুলটাকে রক্ষা করতে পারে, যে সে সংসারটাকে রক্ষা করতে পারে, এক্স্যাক্টলি, তাই না? যে রাধে সে চুল বাঁধে, এই কথাটা যেন মানে খালি মনে হয় যে সেটাই বোধ হয়। তো আমাকে একদম বলে, শোন এরকম বাড়িতে অনেক সম্বন্ধ টম্বন্ধ হচ্ছে, কি করে, একটা অস্ট্রেলিয়া এসছে, একটা ব্যাঙ্গালোরে এসছে, আমি তখন চাকরি বাকরি কিছু করি না, শুধু গান গেয়ে আমি গান গেয়ে যাচ্ছে, দাপট দেখি, দাপট আমার কমে নাই। একটা জিনিস করতে পারিস, তুই অস্ট্রেলিয়া চলে যা। ও তো ভাবতেই পারি না, বলবে তুই বিয়ে করে অস্ট্রেলিয়া চলে যা। কেন বলে, দেখ অস্ট্রেলিয়া গেলে প্রথম কথা আমি ছুটে যেতে পারবো না, ঠিক আছে, দুঃখ হবে 1 মাস 2 মাস, তো রাস্তাতে শোয়ে টোয়ে অন্যদিকে ভিড়ে যাবো। কিন্তু ইন্ডিয়ার ভেতরে কোথাও প্রেম করিস না, বিয়ে করিস না, তাহলে কিন্তু আমি সেখানে চলে যেতে পারবো, কিন্তু মন খারাপ হয়ে যাবে। ওই তখনও বুঝতে পারলো যে না, ভালোবাসাটা মানে আস্তে আস্তে তাহলে কি ফরমেশন পাচ্ছে। ওকে, আমার অদ্ভুত ভাবে প্রপোজাল আমাদের, তখন বলতে তাহলে কি সম্বন্ধগুলো ক্যান্সেল করে দেবো। নামলো পাথর, একদম ট্যাক্সি ভাড়া দিবি তুই, বলে ট্যাক্সি করে আমরা চলে গেলাম। তারপর তো কারফিউর সময়, 92 কারফিউর সময়, চাকরি বাকরি করি না তুই আর বিয়ে করবি, মানে আর শোন কারফিউ চলছে, এই সময় বিয়ে করি, কাউকে খাওয়াতে হবে না। চমকে টমকে গেল, আমাদের কাউন্সিলর ছিল, কাউন্সিলরকে কি বলো কারফিউ পাস দাও। আমি কি করবি, আর বিয়ে কি কারফিউ পাস নিয়ে বিয়ে করতে যাবো। সেই বিয়েতে আমি মানে ওদের বাড়িতে সব জয়েন্ট রিসেপশন ছিল আর কি, বরকথা করতে করতে সব লোক তো খেয়ে দিয়ে চলে গেছে, আমি ঢুকেছি 9:25। কিন্তু আমার সুন্দর একটা বন্ধু ছিল, এবার সবাই কি সুন্দর বরটা হয়েছে মিঠুনের, বুঝলি তো, হচ্ছে তোকে ভাবছে, কিন্তু আমাকে চাকর ভাবছি, কারণ আমি তো এক বন্ধুর কাছ থেকে ধুতি পড়েছি, বন্ধুর বাবার কাছে, অপা ছিল, অপার বাবা, ওনার বাবার ধুতি, 5 টাকার ইয়ে দেওয়া কি বল প্লাস্টিকের বোতাম, আর 380 টাকা দিয়ে আমি একটা পাঞ্জাবি কিনেছিলাম, ঠিক আছে, ওটা পরে রঙের মধ্যে কঙ্কালি তোরা কঙ্কাল ঢুকলো আগে ভেতরে। এবার আমার তো সব বন্ধু বান্ধবদের সুন্দর মতো দেখতে, প্রসেনজিৎ তো এখন তো আরো সুন্দর হয়ে গেছে। এবার সব অতিথিরাই ভাবছে কি সুন্দর, মানে যেগুলো ছেলেগুলোকে সুন্দর দেখছে, ওরা সঙ্গীতাকে বললাম, সঙ্গীতা আমার না কিরকম হচ্ছে, আমি তো ওই বিয়েতে খেতে এসেছি, তো যে পরিমাণে লোকজন অন্যদের তাকাচ্ছে। তো পরবর্তীকালে বিয়েতে আমার খুব ভালো মানে স্পন্সরশিপে, আমি তো স্পন্সরশিপে থেকে বিজ্ঞাপনের এই কাজকর্ম করি, স্পন্সরশিপে জীবনটাকে কাটিয়ে দিয়েছি। একজন দিল পিলু ভালোবাসে গান, যার জন্য সন্তোষ টেপ দিয়েছিল, তার সাথে পেছনে 3 জন করে উইকেট কিপারের মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো, মানে যে প্লে করলি পাং করে দেখলি ইজেক্ট ফিজেক্ট উঠে আসে, বুঝলি তো, পেছনে ধরে রাখতো ওটা একটা অস্কার টিভি। এবার হানিমুনে যেতে হয়, কি আনন্দ। তো হানিমুনে যাবো, একজন দিল ট্রেনের টিকিট কেটে, আচ্ছা, একজন দিল রাহা খরচ 1200 টাকা, 800 টাকা ফেরত নিয়েছিলাম, 400 টাকা পুরো হানিমুন কাটিয়েছি। আচ্ছা, একজন ওখানে ইয়ে কি বলে ওই হলিডে হোম বুক করে দিল, আমরা সরকারি বাসে করে, কিছু সরকারি বাসে করে যাবো, সরকারি বাসে করে যাচ্ছি। আরে টুরিস্ট স্পটে যে জায়গাগুলো, সেখানে তো টুরিস্ট গাইডে যাচ্ছে, তারা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, তার 2 ঘন্টা পরে সরকারি বাস যাচ্ছে। হানিমুনে কোনোদিন খেতে পাইনি বাইরে, যা দেখেছি যেখানে যাচ্ছি নাই কিছু নাই, কোনো জায়গাতে কিছু খেতে পাচ্ছি না।
সে back কোথায় করলাম। গিয়েছিলে হানিমুনে? আমাকে পুরী। ও সমুদ্রের কাছে হ্যাঁ, সমুদ্রের কাছাকাছি। আমি প্রথম বাড়িতে বলছি যে অত কি দরকার আছে, পুরী সমুদ্র, এই তো বালি আছে, বালি নিয়ে নিচ্ছি, এক বালতি জল রাখছি, এই ঘরের মধ্যে হানিমুন আমাদের। তো চাইনি না একটু মানে Romantic। বিয়ে করলে হানিমুন না করলে বিয়ে মনে হয় না। আচ্ছা, কতটা তুমি রোমান্টিক তোমার বউয়ের সাথে? আচ্ছা, এটা অনেকে বলে বউয়ের সাথে ঠিক রোম্যান্সটা হয় না, এটা তুমি কি বিশ্বাস করো? এই যে তুমি রোমান্টিক ঘটনাটা যেভাবে খুব ড্রামাটিক্যালি বিয়েটা করেছো, তারপরে তোমার শোন, বিয়ে করা মানে হচ্ছে তোর প্রেম উবে যাওয়া, কৌশিক গাঙ্গুলির ছবি হয়ে যায়, বিসর্জন। বিসর্জন। কারণ বিয়ে আগে অবধি হচ্ছে প্রেমিকা, যেই বিয়ে হলো বউ। না, এটা কেন হয়? এই বহুমুখী প্রতিভার মতো আর কি, বুঝেছো? মানে এটাই যে আজ পর্যন্ত, তার আগে এই আমি রান্না করতে পারি না, নো প্রবলেম, বাড়িতে খাবো নিয়ে আরো। আমি কিন্তু কিছু কাপড় টাপড় কাছে কিন্তু আমার হাতে পাতে কিছু কোনো ব্যাপার না, নখ ভেঙে যাবে। একদম ইয়ে করবো, ও ডাইং মেশিন আছে, ডাইং ক্লিনারে দিয়ে দেবো। আর বিয়ের পরে? বিয়ে পর তুমি পূর্ণিমা, আমি অবশ্যা, তুমি আর্জেন্টিনা, আমি ব্রাজিল, তুমি মমতা ব্যানার্জি, আমি বুদ্ধতে পড়ছে, মানে কোনোটাই মিল দেখতে পাচ্ছি না। তবু আমরা 25 বছর কাটিয়ে দিয়েছি, বুঝলেন? একটা জায়গাতে মারাত্মক মিল আমাদের, মারাত্মক। কোথায়? ওই মিলের জন্যই আমরা টিকে রয়েছি, দুজনের বিয়ের ডেটটা এক। ওই জন্য আমরা টিকে রয়েছি এখনো পর্যন্ত, এবং থাকবো, টিকে থাকবো। টেকসই ছেলে আছে, অসাধারণ ট্যালেন্টেড ছেলে। ও খুব মানে ছেলে বোধহয় তোমাদের দুজনের মধ্যে একটা বড় ব্রিজ। বড় বীজ ভাই কি? ওই তো আমাদের সাংবাদিকতা করে, ওই সাংবাদিকতা করে আর কি। ওরা বলে দেওয়া লাগবে, বঙ্কা এটা লাগবে, আজ আমি 6টার সময় বেরোবো, যেন খাবারটা রেডি থাকে, মা 6টার মধ্যে কিন্তু খাবারটা রেডি রাখো। মানে ও হচ্ছে আমাদের সাংবাদিক, মানে নিউজ অ্যাঙ্কার, এই ঘরে রিপোর্ট ও করে দিচ্ছে, ও ঘরে রিপোর্ট ও করে দিচ্ছে, কিন্তু ওকে খুব সতর্ক রেখে, কেউ ভীষণ মানে ওটা। আর আমিও ছোটবেলায় তাই ছিলাম, কিন্তু এত নেওয়াটা না, এটা মানে মাঝে মাঝে মনে হয় চাপ হয়ে যায়। আরে মাঝে মাঝে মাইনরিটি হয়ে যায় না বাড়িতে, দুজনে মিলে আক্রমণ করছে আমাকে। তখন দেখছি ছেলে আমাকে এসে বলে গেল, ওর মা এসে বললো, শোন ও একদম পড়ছে না, তুই পড়ছিস না কেন? কেন তুই আবার কথা সারাক্ষণ থাকে না কথা, উমা আমায় লেলি দিল, লেলি দিয়ে দেখি ওরা দুজনে মিলে আবার এক হয়ে গেল, একটু ডেঞ্জারাস হয়ে যায়। কিন্তু তবুও ছেলে খুব ভালো অভিনয় করে, খুব জিনিয়াস। মানে আমার মনে হয় যে এটাই তোমাদের বড় গিফট। এটা হচ্ছে আমার কাছে সবথেকে বড় অ্যাচিভমেন্ট, যে একটা ছেলেকে অন্তত, ও যেমন আমার বাবা আমাকে যেমন শিখিয়েছিল যে দিলে কখনো কমে না, ফলে যে যেটা চাইবে দিয়ে দাও, উদারতাটা হ্যাঁ শিখেছে। ওইটা। তো আমি আমার যতটা পারি আমার জীবন দিয়ে সেটা করার চেষ্টা করি। আমি হিপোক্রেসি পছন্দ করি না, আমি সোজা কথা, লোক সোজাভাবে আমি তত্ত্বটাকে বুঝি, আমার মতো করে বুঝি। যে লালনকে বুঝি যখন, তখন আমি লেনিনকেও বুঝি, আমি এটা বুঝি। কিন্তু সোজাসাপটা হওয়ার অনেক বিপদ আছে। সোজাসাপটা হলে মানুষকে তার অনেক মূল্য চোকাতে হয়, তেমন মূল্য চোকাতে হয়েছে কিন্তু পিলুকে, আমাদের সবার প্রিয় পিলুদাকে। কি করে জানবো একটা ব্রেকের পর, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর। আজকে একটা মানে একটা উচ্ছ্বাসের দিন আমার কাছে, মানে উত্তেজনার দিন। অনেক দিন বাদে পেয়েছি পিলুদাকে। আপনারাও নিশ্চয়ই এমন কিছু কথা শুনছে যে কথা আগে শোনেননি, বা হয়তো শুনেছি। যে এই প্রশ্নটা নিয়ে গেছিলাম, যে অনেক সময় সোচ্চার হলে, বিদ্রোহ করলে মানুষকে তার মূল্য চোকাতে হয়। এবং তুমি হয়তো আমার সাথে একমত হলে, আমার দাদুর কথাই যদি বলি, যে বিদ্রোহী কবিতাকে বলা হয়, তিনি হিন্দুর কবি না মুসলমানের কবি, তিনি তো মানুষের কবি হতে চেয়েছিলেন। তো সেই জন্য হয়তো তার অনেকে যখন জিজ্ঞেস করে, আচ্ছা নজরুলের গ্রহণযোগ্যতাটা কেন কম, আমার মনে হয় মানুষের কবি হতে চেয়েছেন, এটাই বোধহয় তিনি বড় অপরাধ করে ফেলেছেন। তিনি একটা গোষ্ঠীবদ্ধ হতে চাননি, সেটাই বোধহয়। যে ইন্টেলেকচুয়ালিটি, সেটা হচ্ছে আপামর জনতার কাছে একদম। আর রবি ঠাকুরের ইন্টেলেকচুয়ালিটি, সেটা নিয়ে আমরা গর্ব করি, মানে আমি একটু ইন্টেলেকচুয়াল এইটা ভেবে। আমার কাছে বিশ্বকবিও যেমন খুব কাছের, নজরুল ইসলামকেও, যেহেতু তোদের মাধ্যমে আরো ছোটবেলা থেকে, পূর্ববঙ্গের মানুষ মানে নজরুল গীতি বাধ্যতামূলক, আমাদের যেহেতু পূর্ববঙ্গে বাড়ি ছিল, তো ফলে এই দ্বন্দ্বটা যে প্রতিবাদ করবে, বামে আমলে আমি প্রতিবাদ করলে বলতে কংগ্রেস হয়ে গেছে, পরবর্তীকালে হচ্ছে মাল্টা না তৃণমূল হয়ে গেছে, আর টিএমসি আমলে যখন আমি প্রতিবাদ করি, মাল্টা না টিএমসি হয়ে গেছে বলে। এই প্রতিবাদের কোনো ভাষা একটাই থাকে, একদম, তার জন্য রং থাকে না। আমি যদি ক্রিমিনালকে যদি বলি ক্রিমিনাল, তাহলে সেটা সত্যিকারের ক্রিমিনাল, সমাজের সেটা কলঙ্ক। এবার তুই যদি আলোকিত করে তাকে এরকম আড়াল করে রাখতে চাস,
সেটার দায় আমার না। আমি তাকে আইডেন্টিফাই করতে পারি যে এই লোকটা এরকম, বা এই সমাজে এই ঘটনাটা ঘটছে, যে সেটা রেপ তখনও হতো, এখনো হয়, স্বাস্থ্য ভেঙে পড়ছে। আমি একটা গান করেছিলাম, তাতে আমাকে একজন বলছিল, বাবা তুমি কি মাওবাদী হয়ে গেছো নাকি? গানটা ছিল, মর্তের এই পাতালে হাসপাতালে নরক ছবি আঁকি, হেঁটে ঢুকবেন শুয়ে পড়বেন উড়বে যে প্রাণ পাখি, এ যে হাসপাতাল, এ যে হাসপাতাল, গুন্ডা মাতাল দালালরা ভিড় করে, নকল ওষুধ সিরিঞ্জ কিনে বোকা রোগী মরে, সরকার দেখছে তাকি, সরকার দেখছে তাকি, সরকার দেখছে তাকি, দরকারটা কি বোকা রোগী মরলে, মধ্যবিত্ত নিম্নবিত্ত মরবে হাসপাতালে, নার্সিং হোমের বাজার, নার্সিং হোমের বাজার, নার্সিং হোমের বাজার, হাজার হাজার বেসরকারি সেবা, বলি কাঠে গলা দিয়ে মরবে বলো কে বা, তোমরা ভালো আছো, তোমরা ভালো আছো, তোমরা ভালো আছো, আগে বাঁচো পরেতে ভোট দেবে, ভালো আছো আগে বাঁচো পরেতে ভোট দেবে, কিন্তু নিন্দে করলে ভোটার লিস্টে মৃত বলে দেবে, দেখো ভোটের মজা। যদি তুমি সমালোচনা করো তাহলে হচ্ছে তুমি বিরোধী। সমালোচনা নিতে হবে তো। আর আমরা এইভাবে বলতে গিয়ে অনেকের কাছে হয়তো খারাপ হয়েছি, কিন্তু ওই স্পষ্ট কথা, সেটা তোমার কাজে বা জীবনে কতটা প্রভাব ফেলেছে? আমি ওইটা নিয়ে কখনো ভাবিনি। আমি অনেকে আমাকে বলেছিস তুই একটুখানি আপোষী হলে কিন্তু এতটা আছে, উপসী আর আপোষী, আমরা আপোষী থাকি, দরকার নেই রূপসীটা থাকো, উপসী আবার ঠিক উপোসটা আবার আপোষের কাছাকাছি চলে যাবে। কিন্তু আমি কখনোই পারবো না যে অন্যায়কে প্রশ্রয় দিতে। আমি আমার ছেলেকেও সেইভাবে শেখাইনি, আমার পরের প্রজন্ম বা আমার কাছে যারা কাজ করে, স্পষ্ট কথায় আমার কষ্ট নেই। যখনই কেউ দুঃখ পায়, আমি দুঃখ পাচ্ছিস কেন, একটা প্রেম কর, কারণ প্রেম করা মানে হচ্ছে একটা ইন্সপিরেশন। আচ্ছা, তুমি ক্যারিকেচারে বিখ্যাত অনেক, মানে হার্মলেস যেগুলো তুমি বলো, আমি সব গায়কের, হ্যাঁ একটু গায়কদের করো, হ্যাঁ এরা পড়ছেন যে একটা ট্রেনের ভেতরে সব কম্পার্টমেন্টে সব বাংলা বোম্বে শিল্পীরা সব যাচ্ছে, প্লিজ এটা একটু দাও। চাওয়ালা এসছে চায়ের জন্য, চা দিচ্ছে, গামছা গামছা গামছা, অনেকে গামছা কেনার জন্য পোশাক বের করেছে, গরম চা, তো পাশে মান্নাদে দেখেছে, মান্নাদে ডাকছে, এই চাওয়ালা এদিকে এসো, এক কাপ চা দিয়ে যেও, গরম দিও, চিনি বেশি দিও, একবার চা ফাউ দিও। আচ্ছা, সচিন কথা, ভালো লাগে না, জানিস না চা ছাড়া চলে না, এদিকে অনুপ ঘোষাল ছিল, শুনে যাও চাওয়ালা ভেজাই আমার গলা, জানা দিলে করবো বাপান্ত, তুমি দাও মোরে চামরে, না দিলে করবো বাপান্ত। অমর পাল ছিলেন। চাওয়ালা তুই এদিকে আয়, ও ভাই রে, ও ভাই চাওয়ালা তুই এদিকে আয়, সবাই চা খেতে যে চায় আমি তাই তো খাবো ভাই, তবু তোকে আমি পয়সা দেবো না রে। পুনদার বাবু, আরে তোর বংশে কেন ভালো হবে না, সবাইকে চা দিয়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে, চাওয়ালা ওর জন্য কেউ রাখেনি। ওরে তোর বংশে কেন ভালো হবে না, আমায় চা দিলি না, চাওয়ালা আমায় তুই চা দিলি না, আমি একটা স্টেজের মধ্যে পারফরমেন্স করছি, ওরে তোর বংশে কেন ভালো হবে না, বলেছি পুনদার বাবু আসছে, আমি কাকু সরি, না বাবা তুমি করো, তুমি করো। আর তখন সন্ধ্যা মুখার্জি করাটা ভীষণই ভালো হতো, বেবিদা, হ্যাঁ, তো বেবিদা করলাম, সেন বরাটোর, আমরা সব রবীন্দ্রসঙ্গীতে আড্ডা মারছি, তো কে কিরম করে গায়, তো মানবেন্দ্র মুখার্জি একটু চোখ মেরে মেরে গেছে না, বাগিচায় বুলবুলি তুই ভোর সকালে কৃষ্ণে আখি, চোখ মেরে গেছে। এই সমস্তগুলো হচ্ছে। সন্ধ্যা মুখার্জির সম্বন্ধে বলছি, সন্ধ্যা মুখার্জি এরকম গলায় একটা কুলের বিচি লাগানো, মানে এত স্পিডে কাজ করতে পারেন উনি সবাই, তারপর গলাটা নকল করে শুনিয়েছি। আমার রাত্রিবেলায়
4-5 দিন পরে হঠাৎ একটা ফোন, তখন তো মোবাইল ফোন নেই, ভদ্রমহিলা ফোন করছেন, হ্যালো পিলু বলছেন, হ্যাঁ ওরা এরকম আপনি নাকি খুব ভালো সন্ধ্যা মুখার্জি গলা নকল করেন। এবার তাকে আমি বলছি এরকম সন্ধ্যা মুখার্জি গলার মধ্যে একটা কুলের বিচি লাগানো আছে, উনি এরকম টুর করে গায়ে আমাদের ছুটি ছুটি চল নেব দুটি ওই আনন্দ ঝরনা, উনি হেসে কুটি বাটি। আমার হঠাৎ মনে হচ্ছে ভদ্রমহিলা চেনা গলাটা লাগছে, কিন্তু বুঝতে পারছি না যাচ্ছে কে বলছেন, আমি সন্ধ্যা মুখার্জি। না না আমার হাত পর্যন্ত আসছে, বলছে আমি বেবির কাছে শুনলাম তোমার কথা, বেবি আমাকে এসে আজকে বলছে তুমি খুব ভালো বলে, তারপর যা যা গ্যাস কামানোর কথা, এগুলো হচ্ছে আমার কাছে প্রাপ্তি। অবশ্যই মানে আর আসলে কি মিমিক সেই করতে পারে যে একদম ভীষণ ভাবে অবজার্ভ করে তাকে এবং অ্যাবজর্বও করতে হয় সঙ্গে গান গাইতে হবে দুর্গেশ নন্দিনীতে, তাহলে তনুবাবু ছবি শিবাজিরা যেভাবে বলে বলে শোন ঠিক আছে গিয়েছি টেয়েছি, আবার যেদিনকে রেকর্ডিং এর দিন রিহার্সাল হয়ে গেছে, রেকর্ডিং এ রসমানের ভালো খবর আছে, তনুবাবু তোকে খুঁজছে। আমার খুঁজছে কেন? আর সবাই তো তরুণ মজুমদার মানে একটা সিরিয়াস লোক, গম্ভীর, একদম চোখের সামনে বলছে না একে বাদ দিয়ে দিন, মানে বড় বড় শিল্পীকে বলছে আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না, এই শিবাজি বাবু একে বাদ দিয়ে দিন, এরকম একটা তাবড় শিল্পীদের বলছি এরকম। আর আমার কপাল ভালো ছিল আমি শেষে ছিলাম, ফলে আমি বুঝে গেছি যে উনি কি চাইছেন। তারপর যখন করেছি ফাটিয়ে দিয়েছিলাম আর কি, যাই মানে ফাটিয়ে দিয়ে নিজের কাছে গর্ব লাগে আর কি, সেটা যে ওনাকে আমি জয় করতে পেরেছি। তারপর যখন স্টুডিওতে গেছি তখন বলে পিলুবাবু আমি ভাবছি যে আমার তো অনুকুমার অনুপ ঘোষাল আমার তো দরকার, আমি মনে হচ্ছে একটা পেয়ে গেছি। বলুন স্যার, আমার দুর্গেশ নন্দিনীতে আপনি অভিনয় করবেন? আজ বলছেন কি বলে আপনার গলায় এত ভালো এক্সপ্রেশন নাটকীয় তো আছে, আমার মনে হচ্ছে আপনি অভিনয়টা খুব ভালো করবেন। স্যার আমি অবশ্যই করবো, কিন্তু একটা শর্ত আছে স্যার, এই যে গানটা লিখে দিয়েছেন, গানটা মানে হাতের লেখা তো মুক্তাক্ষর একদম, আর স্যার তলে আপনি এই যে কথাগুলো বললেন এটা আমার লিখে দিন। এই রে বলে মানে স্যার এটা আমি বাড়িতেই যাবো, এরা হচ্ছে শিল্পী তো, এরা কেউ কারো প্রশংসা করবে না বাইরে কি যে পিলুকে এরকম করলো, কিন্তু বাড়ির লোকেরা তো অবিশ্বাস করবে আমাকে, অন্তত দেখাবো এটা। পিলুবাবু আপনার অদ্ভুত অসাধারণ গায়ন ভঙ্গির জন্য আমি আমার দুর্গেশ নন্দিনীকে আপনাকে আমন্ত্রণ জানালাম অভিনয় করার জন্য। শিবাজিদা বলছে আমি জীবনে আজ পর্যন্ত কাজ করছি, আজ পর্যন্ত সার্টিফিকেট নিইনি, তুই কিন্তু সার্টিফিকেট নিয়ে চলে গেলি। এইটাই হচ্ছে প্রাপ্তি, এই সমস্ত মানুষের সাথে কাজ করা। এই নতুন একটা করছি ট্রান্সজেন্ডারদের নিয়ে কাজ করছি, এরা ফার্স্ট ওয়ান টিভি বন্ধুরা জানবেন অবলায় আড্ডা থেকে। একটু বলো বলো তোমার। আমি 31 জন ট্রান্সজেন্ডারকে, কি অসাধারণ গান গায়, কি অসাধারণ ইংরেজি বলে, কি অসাধারণ বাংলা বলে, কি অসাধারণ হিন্দি বলে। তাদের কেউ কেউ এখন ফ্যাশন ডিজাইনার হয়ে গেছে, কেউ এবার মডেলিং করছে। আচ্ছা, তো এটা আমাকে এক বন্ধু বোম্বের JWT বলে একটা বিখ্যাত অ্যাড এজেন্সি আর কি, আমি তো বিজ্ঞাপন সংস্থার লোক, তো দাদা মতোই আর কি। তো সেখান থেকে ও আমায় বললো যে পিলুদা এই ধরনের কাজ কেন তুমি করছো, তুমি তো নানা ধরনের কাজ করছো, পরিবেশ নিয়ে নানা ধরনের অ্যাওয়ারনেস নিয়ে করছো, খেলার গান করছো, হোলির গান করছো, উৎসবের গান করছো। মানে বিজ্ঞাপনের কাজ তো আমি মানে প্রথম দিক থেকেই করি, মানে আমি একটা বিখ্যাত মানে কলকাতা বুকে যত ট্রাফিক সিগন্যাল দেখি, দিস ইজ মাই ফার্স্ট কনসেপ্ট। মানে মানে কলকাতায় যে প্রথম রাস্তাকে গতি সম্পন্ন করলাম সেটা আমারই কনসেপ্ট। এই যে যত ফুটব্রিজ, এই যে লেকটাউন ফুটব্রিজ, 4 নম্বর ফুটব্রিজ, বিজন সেতু, এই সমস্ত ফুটব্রিজ হচ্ছে আমার কনসেপ্ট। তো এটা আমি খুব গর্বিত যে কলকাতার নানা ধরনের কাজের সাথে আমি রয়েছি, এবং আমার এই কনসেপ্টের জন্য বিজ্ঞাপন সংস্থার লোকেরা ডাকাডাকি করে, বা আমি তো 17 বছর একটা বড় সংস্থার অল ইন্ডিয়া পিআরও ছিলাম। তো ওই জিঙ্গল তো চিরকালই আমার ভালো লাগা জায়গা। হে মাছ ভাত বিরিয়ানি কিংবা চিকেন রোল, পুজোর সময় খুব বেজেছি। এ মাছ ভাত বিরিয়ানি কিংবা চিকেন রোল, উৎসবেতে ঢাকার আওয়াজ তাক দুমাদুম বল, হোটেল রেস্তোরাঁ বাড়ি খাবার দাবার সাফ, কারো হাতে ঢাকের গাঠি কারো বা গোলাপ, পাঙ্গা নেবো চ্যালেঞ্জ নেবো খুলবে না কেউ খাপ, আমাদের জীবনে তুফানি চুমুক মানে থামস আপ ড্যামকুড়া করু থামস আপ, আরে তুফানি চুমুক। আবার আমার কলেজ লাইফে কিন্তু যখন কম্পিটিশন হতো তখন আমরা অ্যাডস প্রুফ করতাম, মানে বিজ্ঞাপনের বিকৃতি। আচ্ছা, যেমন মাথার ঘন চুল যখন মরুদ্যান হয়ে যায়, ওয়েসিস নিয়ে আসে মরুভূমি, টাকের ছায়ায় ছায়ায়,
ওয়েসিস খুশকি বাড়ায়, ওয়েসিস উকুনো বাড়ায়, ওয়েসিস মাথাকে ঠান্ডা রাখে, ওয়েসিস ফার্টিলাইজার ক্রিম, এরকম। তারপর আরেকটা কথা, জিরো জিরো প্যাথেটিক মোপে টানা 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 টানা, খুবই কম দামে তার ধরেছে ব্যারামে, জিরো প্যাথেটিক মোপে, পেট্রোল শুধু 60 লিটার, চলে 6 সেন্টিমিটার, যে কোনো পথে যাবে, 3 বছরে পৌঁছাবে, জিরো করে। তারপর একটা বলছিলাম স্টেপ সিলস, এগুলো সমস্ত বিজ্ঞাপন প্রুফ করেছিলাম। সে সিংহটা দেখাতো না, হ্যাঁ গেলে বেকারাস খেলো একটা। ভেঙে গেল আর কি। আর এই ধরনের নানা ধরনের কাজ, এবং বিজ্ঞাপনের তো আরো কোক জিরো যেটা এসছে সেটাও আমার করা। তারপর প্রথম তোমার রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া, হ্যাঁ, এটা সেই অ্যাচিভমেন্টটা কিভাবে? এটা কিন্তু আমি নিজেও ভাবতে পারিনি কখনো যে এবার জ্ঞানপীঠ পুরস্কারও ইনভাইট করেছিল। আমি জানি না এতটা, আমি ভেবেছিলাম গানপীঠ বোধ হয়, মানে গান ফানের সাথে জ্ঞানপীঠের সাথে আমার তো যাওয়া উচিত না, মানে জ্ঞান খাওয়া উচিত আর কি, জ্ঞান দেওয়া না। কিন্তু জ্ঞানপীঠেও আমাকে ইনভাইট করেছিলেন তারা, কিন্তু যখন আমার কাছে চিঠিটা আসলো যে আপনি রাষ্ট্রপতি এপিজে কালাম অ্যাওয়ার্ড এর জন্য আপনি সম্মানিত, সেই অভিজ্ঞতাটা, হ্যাঁ, সেটা আমার কাছে মানে ভয়ঙ্কর ভাবে আমি উত্তেজিত হয়েছিলাম। মানে আমি যখন ভেনেজুয়েলা যাই, যখন সরকারিভাবে, মানে ভারতবর্ষে একমাত্র সিঙ্গার হিসেবে যখন 144টা দেশের মধ্যে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি ইন্ডিয়াকে, La unte manoche que pase contigo, quisiera olvidarla pero no he pedido. La última noche que pase contigo, hoy quiero olvidarla pero mi bien. ওখানে যখন স্প্যানিওলো গাইছি, hola mi nombre es Pilo Bhattacharya cantando India Calcuta, ahora voy a presentar canción de la Cuba Guantanamera. ওকে পেয়ে গেছে, মানে আমার যখনই শুরু হয় তার একটা প্রস্তুতি থাকে। ওটা আমার হচ্ছে প্রথম একটা স্বপ্নের উত্তেজনা। তারপর যখন ম্যারাডোনাকে মিট করলাম, সেটা আরেকটা উত্তেজনা, যে ম্যারাডোনাকে নিয়ে গান, ম্যারাডোনা নাচছে আমার গানে, সে একটা মানে অদ্ভুত পাগলামি। আর রাষ্ট্রপতি এপিজে কালাম অ্যাওয়ার্ড, মানে এটা আমার তো ভাই জানিসই, অবশ্যই 3টে অ্যাওয়ার্ড প্রাপ্ত। যদি কোনো অপ্রাপ্তির জায়গা রয়ে গেছে এতটা জায়গায়, যেমন এখনো আছে অপ্রাপ্তি আছে, যখন দেখবো যে আমি একটা বড় একাডেমি করতে যাচ্ছি, একটা বড় ইন্টারন্যাশনাল একটা কোম্পানির সাথে, এইটা হলে আমার আর কিছু চাই না। আর আমি এই অপ্রাপ্তি আছি, এই 2.5 লক্ষ বাচ্চাকে নিয়ে যে কাজটা করছি, চড়াই পাখি, যে সারা বিশ্বে শান্তি ফিরে আসুক, সন্ত্রাসবাদীরা নিপাত যাক। বাচ্চারা তো ওটা জানে না যে টেররিস্ট, সে যখন একজনকে গুলি চালাচ্ছে, তার বাড়িতে তারও সন্তান আছে, সে ভুলে যাচ্ছে তখন। যাকে মারছে তার বাড়িতেও একটা এরকম বাচ্চা ছেলে আছে, সেও কাঁদছে। তো তারা খালি বলছে, আঙ্কেল তোমরা যে সমাজটা চাইছো, সেই সমাজে তো আমরা যখন বড় হবো তখন না থাকবে মা, না থাকবে বাবা, না থাকবে ভাই, তাহলে কোন সমাজে নিয়ে যাচ্ছ আঙ্কেল? তোমরা অস্ত্র ফেলে দাও, শান্তি ফিরে আসুক। এইটাই বাচ্চারা বলবে। এই 2.5 লক্ষ, এখন 36,000 বাচ্চাকে নিয়ে কাজ করি। আর এত পুরস্কার, এত স্বীকৃতি কি পিলু ভট্টাচার্যের মাথা ঘুরিয়ে দিয়েছে? না, আমার আজকে হয়ে গেল ব্যাস। মানে এখনো সেই পুরনো, আমরা যদি পুরনো সেই শৈশবের জায়গায় রকে বসে আড্ডা, আমার চায়ের কাপ, আমার বাবা বলতো যে প্রতিদিন 2টো করে বন্ধু বানাও, প্রতিদিন 2টো করে যদি বন্ধু বানানো যায়, তুমি যখন অনেকটা পথ হেঁটে যাবে, তখন দেখবে তোমার সাথে অনেকগুলো লোক আছে। কোনো জেলেসি হয় তোমার? না, একদম। মানে আমার কাছে যে দুটো নেই, সেটা হচ্ছে ইগো এবং জেলাসি। এই দুটো নেই বলেই বোধহয় তুমি আজকে এত দূর পৌঁছতে পেরেছো। কেউ যদি আমাকে অ্যাটিটিউড দেখায়, তখন কিন্তু আমি বলবো যে আমি কে। টিট ফর ট্যাট। যেতে যেতে শেষ গানে যাব। আমাদের সময়, তোমার সাথে আড্ডা দেওয়ার তো কোনো সময় হয় না, কিন্তু আমাদের চ্যানেলের একটা বাধা ধরার সময় আছে। তোমাকে থ্যাংক ইউ সো মাচ, এতদিন বাদে একটা আড্ডা দেওয়ার সুযোগ পেয়েছি। আমি তোর সাথে আড্ডা মারতে রাজি, যদি অবেলায় আড্ডায় থাকে আমার কাজী। খুব ভালো থাকো, এরম হেসে থাকো। আর তুমি, আমার মনে হয় আজকে পিলুদা এতটাই অক্সিজেন আমাদের দিয়ে গেল, যেটা আগামী দিনে আমাদের পথ চলতে রসদ যোগাবে। এবং আমাদের জীবনটা তো ভালোই মন্দই, উত্থান পতন দিয়ে আমাদের প্রতিটা দিন চলে। তোমার এই কথাগুলো, তোমার কাজগুলোই হোক আমাদের সবার ইন্সপিরেশন। কার লাগি তুই কাঁদিস রে মন, কে জননী কে পরিজন, উঠলে জ্বলে চিতার আগুন,
ছাই দিয়ে হয় অচেনা, উঠলে জ্বলে চিতার আগুন, ছাই দিয়ে হয় অচেনা, মরণ কারো কথা শোনে না রে, মরণ কারো কথা শোনে না। তুমি অনেক দিন আমাদের সবার সঙ্গে থাকো, কারণ তোমাকে বোধহয় সবার প্রয়োজন, এই প্রজন্মের সব প্রজন্মের মানুষদের প্রয়োজন, তোমার এই এনার্জিটুকু, এই অক্সিজেনটুকু নেওয়ার জন্য। খুব ভালো থাকো, ভালো রেখো, আপনারা খুব ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী এপিসোডে। এই এনার্জিটুকু ততক্ষণ আমাদের সঙ্গে থাক, ভালো থাকুন, ভালো রাখুন।